প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনার স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 563তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020 নিয়ে, যে নির্বাচনটি আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের জন্য অত্যন্ত আগ্রহের। এই নির্বাচনকে ঘিরে আমাদের বাংলাদেশি কমিউনিটির মূলধারা রাজনীতিকরা এবং বাংলাদেশি আমেরিকানরা খুব সক্রিয়। বাংলাদেশি আমেরিকানদের মধ্যে অনেকে ডেমোক্রেট পার্টির সাথে সম্পৃক্ত, অনেকে রিপাবলিকান পার্টির সাথে সম্পৃক্ত। আমাদের এই নির্বাচন নিয়ে আমরা যাদের আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানকার মূলধারা রাজনীতিকদের, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশি আমেরিকানদের সাউথ এশিয়ানদের একটি সংগঠন, যে সংগঠনটি অত্যন্ত মূলধারা ভূমিকা রাখছে। সেই সংগঠনের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার-ASAAL-এর ফাউন্ডার, সভাপতি এবং বাংলাদেশি স্পোর্ট বাইডেনের নিউ ইয়র্ক স্টেটের পরিচালক, প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাহফুজ। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাসের সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি ইনকের ট্রাস্টি বোর্ড সদস্য এবং আইআরএস এনরোল এজেন্ট ওয়াসি চৌধুরী। এবং আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার-ASAAL-এর উইমেন্স কমিটির চেয়ার এবং কিউসিপি চিলড্রেন সেন্টারের টিচার অ্যাসিস্ট্যান্ট সাহানা বেগম, রিনা। আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথিদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানবো, কথা বলবো, কারণ এই মূলধারার রাজনীতিতে আমাদের অতিথিরা অত্যন্ত সক্রিয়ভাবে সম্পৃক্ত। এই নির্বাচন নিয়ে, যে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা বিশ্ববাসী তাকিয়ে আছেন এই নির্বাচনটির দিকে। এবং এই নির্বাচনে যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনি শুধু আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নয়, সারা বিশ্বের একজন ক্ষমতাধর ব্যক্তি হিসাবে আবির্ভূত হবেন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং আমেরিকার রাজনীতি সারা বিশ্বকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, অর্থনীতিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, এবং এই জন্য নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দুইজন অর্থনীতিবিদ, আমাদের মাহফুজ অত্যন্ত বড় মাপের, উনি শ্রমিক লিডার এবং অর্থনীতিবিদ, এবং ওয়াসি, তিনি অর্থনীতিবিদ এবং কমিউনিটির অত্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন, এখানকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তো আমরা অর্থনীতির বিষয়ও জানতে পারবো, এবং নারী নেত্রী রয়েছেন, তিনিও নারীদের বিষয় নিয়ে কাজ করছেন। তো আমি প্রথমে ওয়াসি ভাইকে দিয়ে শুরু করতেছি। ওয়াসি ভাই, যদি ডিবেট শুনেছেন, দুইটা ডিবেট হয়েছে, প্রধানমন্ত্রী ডিবেট গত কয়েকদিন আগে হলো, গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সেই ডিবেটে দুই প্রার্থী তাদের কথা তুলে ধরেছেন, তারা কি করবেন, পরিকল্পনা দিয়েছেন, সব বিষয়ে, ইমিগ্রেশন, অর্থনীতি বিষয়ে, হেলথ কেয়ার, সার্বিক বিষয়ে, ওটা অর্থনীতি, সবকিছু বিষয়টাই আসলে আসছে এখানে। তো ওয়াসিমের যে বিষয়টা বলবেন, যে আসলে ইমিগ্রেশনের বিষয়টা যদি শুরু করেন, কারণ ইমিগ্রেশন আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি আমেরিকানরা বা ইমিগ্রেন্ট কমিউনিটি বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে, যে ইমিগ্রেশন কি হবে, কি হচ্ছে। তো এমন বিষয়টা যদি গত 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিটির জন্য বা ইমিগ্রেশনে কি ধরনের উল্লেখযোগ্য কাজ করেছেন, যেগুলো আবারও নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশি আমেরিকান সহ অন্যান্য কমিটি যারা রয়েছেন, ইমিগ্রেন্ট কমিটি, তার জন্য কাজ করবেন বা আপনারা যারা কাজ করছেন, ইমিগ্রেশন বিষয়ে ইমিগ্রেন্ট কমিউনিটি বান্ধব যে কাজগুলো যদি একটু সংক্ষেপে বলেন, এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই যদি সংক্ষেপে বিষয়টা নিয়ে বলেন। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে, এবং ইউএসএ অনলাইন চ্যানেল প্লাস দর্শক যারা আমার কথা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, সবাইকে অগ্রিম ধন্যবাদ। এখানে অনেক কথা বলতে গেলে আপনার ইমিগ্রেশন সম্পর্কে তো শর্টকাটে বলা খুব কঠিন। তবে আজকে যে আমেরিকাতে যে ইমিগ্রেন্টরা রয়েছেন, বিভিন্ন দেশ থেকে আসছেন অব্যাহতভাবে, তার কিন্তু আপনি যদি পিছনের দিকে তাকান, তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 1986 এর অ্যামনেস্টি, OP1 এবং ডিবি লটারির মাধ্যমেই কিন্তু ইমিগ্রেন্টরা বেশিরভাগ বর্তমানে আমেরিকাতে যারা আছেন তারা এসেছেন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যে এর মধ্যে
দুইজন প্রেসিডেন্ট ছিলেন 2 টার্ম করে, প্রেসিডেন্ট ক্লিন্টন এবং ওবামা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু তাদের থেকে আমরা পজিটিভের চেয়ে নেগেটিভ অনেক কিছু পেয়েছি, যে জিনিসটা হয়তো অনেকে প্রকাশ্যে বলে নাই, কিন্তু এই জিনিসগুলা প্রমাণিত। যেমন আপনার ক্লিন্টন প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি কিন্তু পাস করেছেন পাবলিক চার্জ। এরপরে ওবামা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আমলে তারা কিন্তু আপনার যে ইমিগ্রান্টদের যে এইখান থেকে ডিপোর্ট করা কিন্তু সবচেয়ে বেশি রেকর্ড করেছেন তারাই, তাদের আমলে বেশি ডিপোর্ট হয়েছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা হচ্ছে যে এখান থেকে সব ক্রিমিনাল রেকর্ড যাদের আছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং বর্ডার কন্ট্রোল করা। সে কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী কথাটা বলাটা কতটুকু যুক্তিযুক্ত সবাই নিজেদের বিবেককে দিয়ে চিন্তা করা উচিত। কারণ সে প্রকাশ্যে অনেক কথা বলে, কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট থাকা অবস্থায় যেখানে জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, উনি কিন্তু উনার কর্মকাণ্ড ইমিগ্রান্ট বিরোধী কর্মকাণ্ডই ছিল, যেহেতু ডিপোর্ট করা হয়েছে বেশি, তার চেয়ে অনেক কম ডিপোর্ট করা হয়েছে ইদানিং আমলে। আমি এই ক্ষেত্রে বর্তমান যে ডেমোক্রেট ক্যান্ডিডেট জো বাইডেন, উনি যা বলেছেন, উনার কথার উল্লেখ করতে গিয়ে আমি পিছনের দিকে আবার যাইতে হচ্ছে। 94-এ উনি ক্রাইম বিল যখন পাস হয়, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থাকা অবস্থায়, তখন উনি ছিলেন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান মিস্টার জো বাইডেন। উনি কিন্তু ক্রাইম বিল পাস করানোর জন্য আজকে 26 বছর পরে উনি কিন্তু সরি ফিল করছেন। এর মানে উনি একটা জিনিস সঠিক করেছেন না ভুল করছেন এটা বুঝতে ওনার সময় লাগে 26 বছর। সেই ক্ষেত্রে আজকে উনি যা বলছেন তা কিন্তু উনি কাজ করবেন না, ওনার অতীত রেকর্ড তাই প্রমাণ করে। আমি আর 2-3টা জিনিসের দিকে যাব কনজারভেটিভ আইডিয়া ব্যাপারে। আমরা যদি এলজিবিটি ব্যাপারে যদি আলাপ করি, তারা কিন্তু ইসলাম ধর্মীয় মূল্যবোধ যে কোনো ধর্ম পালন করলে তারা কিন্তু এলজিবিটি এবং লেট অ্যাবর্শন এই দুইটাকে তারা সাপোর্ট দিতে পারে না। ডেমোক্রেট ওয়াসি ভাই, আমরা ইমিগ্রেশনের পরে আমরা অন্য বিষয়গুলোতে আসবো। আচ্ছা, অন্য সব পরে আসছে। ওকে, অনেক ধন্যবাদ মিসবা ভাই। এই যে ইমিগ্রেশন বিষয়টা যদি শুরু করেন, আপনি দুই ডিবেটই শুনেছেন, 2টা ডিবেট হয়েছে, প্রেসিডেন্সিয়াল ডিবেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে ডিবেটের মাধ্যমে সব মানুষ পুরোপুরি বিষয়টা একটা ধারণা হয় যে তারা নির্বাচিত হলে কি করবেন, কি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ইত্যাদি বিষয়। তো এই যে এই ডিবেট থেকে এবং এই গত 4 বছরের সংক্ষিপ্ত যদি আপনার 2 মিনিটে শেষ করেন, আবারও আমরা আসবো, ছোট ছোট করে যদি বলেন এই ইমিগ্রেশনে কি করেছেন এবং যেগুলা ইমিগ্রেন্ট আপনারা ইমিগ্রেন্ট বান্ধব বলে মনে করেন না এবং তিনি নির্বাচিত হলে কি করবেন যে কাজগুলা ইমিগ্রেন্টদের জন্য ভালো হবে না, যদি এই বিষয়টা দিয়ে শুরু করেন। জি, আসসালামু আলাইকুম শওকত ভাই, এবং আপনার এই অনুষ্ঠান মানে অনেক পর্বের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি, আর অনেকগুলি পর্ব হবে ভবিষ্যতে, আমরা থাকবো। দর্শক যারা শুনছেন, যারা শুনবেন, সবাইকে আমার সালাম। আপনার প্রশ্নটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে ডিবেটে যে হলো সেখানে ট্রাম্প এবং বাইডেনের ইমিগ্রেশন পলিসি কি ছিল, মেইনলি বিষয়টা সেটাই বিষয়। আসলে যেহেতু ট্রাম্পের কোনো পলিসি ছিল না, সেই জন্য ওয়াসি ভাই চলে গেছেন 86-এর অ্যামনেস্টিতে। যেটা উনি জানেন না, 86-এর অ্যামনেস্টি ওয়াজ ব্রট বাই দি ডেমোক্রেট এডওয়ার্ড কেনেডি, and they were not the majority, and then Republican supported them. That is how it happened. But that amnesty bill was in the Senate and House since 1980s. Finally, 86 it was passed. So that is why today, as you can see, there is a stimulus package in the House. Republican majority, Senate, they are holding it. They are not going to do it. If Trump gets elected, they are going to then take the Democratic support bill, that is, they are now supporting now, or not supporting now, they will then approve it. That is how Republican does throughout the years. All the war that happened
last 30 years, 16 of them due to Republican government, and all the good thing happened proposed by the Democrat happened during the Republican president. That is okay. But what Trump did in his 4 years, he's going to continue to do the same thing. He will build more walls, and then he will separate the parents from their children. So far, they separated so many of them. 580 could not find who are their child, and a child cannot find who is their parent because they are so young. So that is what they are good at it. And also, as you have heard many times he has spoken, he will not allow the immigrant to come from those S countries. In other words, he does not like, he said that he wants people should come from Denmark and European countries. He said that. This is his word, I am not making it. So the problem that with the Trump is not president for the immigrant, he's not the president for the minorities, he's not the president for the women. That is why in 244 years of American democracy, this is 45th term of a president who will be elected, 46th president who will be electing, is the most important election of our lifetime, because this president does not have any immigration policy. What Biden said at that last debate, that there will be comprehensive immigration for 11 million undocumented people, including DACA, those children who came young in this country and raised in this country. They only know one language, which is American language. They cannot go back anywhere, any other country. All these people will have a path to the citizenship, except those, Wasi mentioned that Trump is trying to get rid of the criminal people. Everybody wants to get rid of the criminal people, and we are in support of that. And the bill, comprehensive immigration bill, has asked for that. জি ওয়াসি ভাই, এখানে একটু অ্যাড করতে যাচ্ছি। মিসবাহ ভাই যে কথাটা বলেছেন, যে প্রেসিডেন্ট ক্লিনটন 2 টার্ম ছিলেন, তাদের কন্ট্রোলে ছিল যে হাউস এন্ড সিনেট দ্য বিগিনিং। যে প্রেসিডেন্ট ওবামা, জো বাইডেন আমলে সেম থিং, ফার্স্টে তাদের কন্ট্রোলে ছিল হাউস এন্ড সিনেট, কিন্তু তারা কিন্তু কোনো প্ল্যান করতে পারেন নাই, তারা কিন্তু কোনো ডিসিশন নেয় নাই ইমিগ্রান্টদের পক্ষে। ইমিগ্রান্টদের পক্ষে ডিসিশন নিতে হয়েছে যে রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান কংগ্রেস এবং সিনেটের সাহায্যে। অতএব আপনি এখানে ক্রেডিট, কিন্তু আপনি মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু যারা আমাদের পাস হবে তার ক্রেডিট দিতে হবে। Definitely we give the credit, but you have to know who brought the bill. In this case, আপনি brought the bill, কিন্তু তাহলে আপনারা ওই সময় ছিলেন না কেন? ওই যে প্রেসিডেন্ট ওবামার সময় তাহলে 8 বছর কি করেছিল তারা? 8 বছর কিছু করতে পারে নাই? এটা আপনি খেয়াল করতে হবে। যে আপনি একটু ডিটেইলসে যদি জানেন তাহলে আরেকটু দেখবেন যে তাদের সাহায্য প্রেসিডেন্ট হচ্ছে রিপাবলিকান এবং সিনেট এবং কংগ্রেসের রিপাবলিকানদের সাহায্যে পাস করতে হয়েছে। এটা ছাড়া কোনোভাবেই সুযোগ ছিল না। প্রেসিডেন্ট যদি আপনার অবজেকশন দিতেন তাহলে ইম্পসিবল। এবং ডেমোক্রেট যখন তাদের সময় সুযোগ ছিল, তারা কিন্তু কিছুই করে নাই। আপনি জানেন না, সেজন্য বলতেছেন, মুখ দিয়ে বলে এবং তারা করে না। Wasi bhai, this is your problem. The bill that Obama, when he became first 2 years, he tried to do the comprehensive immigration because of the Republican. That is how it is said, Gang of Five. Do you know those who are Gang of Five for the immigration? They could not do it because the Republican did not support them for that immigration. The Republican wanted to make a immigration in such a way so that it only favors them. That means problem হচ্ছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের তাদের কনভিন্স করার ক্ষমতা ছিল না। আমরা একটু শাহানা ভাই একটু বলতে চাচ্ছেন। শাহানা ভাই বলেন। শাহানা ভাই বলেন। হ্যাঁ, না, আমি এই যে কনভিন্স করার ক্ষমতা ছিল না ডেমোক্রেটিক পার্টির ওবামার সময়, এটা আমি একমত না। কারণ ওখানে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে রিপাবলিকানরা মানে বেশি ছিল, এবং তারা সেইভাবে তাকে এক মানে কোণঠাসা করে রেখে মানে তাকে কাজ করার সেরকম
মানে পরিবেশ সৃষ্টি করতে অনেক বাধা দিচ্ছে। হ্যাঁ, সেই জন্যই হয়তো অনেক ক্ষেত্রে সে ইনিশিয়েটিভ নিতে যায়ও সেটা সাকসেসফুল অনেক কিছু করতে পারে নাই। তবে আমি মনে করি যে রিপাবলিক পার্টি অলওয়েজ এন্টি ইমিগ্রান্ট অ্যান্ড এন্টি মুসলিম। এরা সব সময় আপনি দেখবেন যে এরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই দুইটা, আর এরা শ্বেতাঙ্গদেরকে প্রাধান্য দেয়। এরা আপনি ইমিগ্রেন্ট হয়ে যতই আসেন না কেন, এটা ইমিগ্রেন্টের দেশ যতই বলি না কেন, এরা কিন্তু মানে একটা বিভেদ সৃষ্টি করে, একটা দেওয়াল সৃষ্টি করে রেখে আমাদেরকে আপন করে নিয়ে এই দেশের সকল সুযোগ সুবিধা আমাদেরকে দিবে এবং আমাদের কাছ থেকে তারাও ভালোবাসা নিবে, তারাও কাজ নিবে, এরকম পরিবেশ সৃষ্টি করতে চায় না। এবং আমাদের কাজের জায়গায়, এটা আমি ভিকটিম, আমি মুসলমান, আমি আমার কাজের জায়গাতেও সেই পরিবেশ নাই। এখন এইটা আমাদেরকে এই পরিবেশটা সৃষ্টি করতে গেলে পারে শুধু ডেমোক্রেটিক পার্টির উপর নির্ভর করে না থেকে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আমাদের সংখ্যা গরিষ্ঠতা বাড়াইতে হবে। তবে এই ক্ষেত্রে আমি অবশ্যই আশাবাদী যে আমাদের কমিউনিটি সাউথ এশিয়ান থেকে শুরু করে বাঙালিরাও এখন অনেক আগায় গেছে, তারা আমেরিকান পলিটিক্স বোঝে। আমাদের সংগঠনই আসাল, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, এই অর্গানাইজেশন বাঙালি কমিউনিটিকে যথেষ্ট এডুকেটেড করার চেষ্টা করতেছে এবং আমরা যথেষ্ট সাফল্য অর্জন করছি, ভবিষ্যতে আরো করব। আমাদের অর্গানাইজেশনের অনেক মেম্বার আপনার আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সের অনেক পদে তারা উইন করছে। এই জন্য আমি মনে করি যে আমাদের এই জিনিসটাকে ডে বাই ডে আরো বৃদ্ধি করতে হবে, আমাদের জায়গাটা তৈরি করতে হবে এবং আমাদের অধিকারটা আদায় করে নিতে হবে। সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে যদি আমরা বেশি না থাকি তাহলে পরে কোনো ক্ষেত্রেই আমরা কোনো জায়গাতেই আমাদের অধিকার আদায় করতে পারবো না। শাহানা আপা, আবার আপনার কাছে আসবো। ওয়াসি ভাই, আপনারা দুইজনে অর্থনীতি নিয়ে কাজ করেন, অর্থনীতি বিষয়টা যদি বলেন, ট্রাম্প শাসন আমলে অর্থনৈতিক যে অনেক বিষয় আলোচিত হচ্ছে, তা আপনার দৃষ্টিতে কোন বিষয়টা সেরা জায়গাটা যদি বলেন, যে অর্থনীতির উন্নয়নের কথাটা যদি বলেন, এবং তিনি নির্বাচিত হলে পরে আবার কি অর্থনীতি আরো কি আমূল পরিবর্তন আসবে, সেই বিষয়টা দিয়ে বলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের জি, ভাগ করতে হবে প্রথম 3 বছর এবং ডিউরিং প্যান্ডামিক। তো প্যান্ডামিক, ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিক, এটাতে এই মুহূর্তে মানে এটাকে উঠতে হবে। আগামীতে ইনশাল্লাহ আবার ব্যাক টু দ্য প্রিভিয়াস যাবে। যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম 3 বছরে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট, এটা আমাদের স্বীকার করতে হবে। সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, আমেরিকার ইকোনমি ছিল দ্য হাইয়েস্ট। এখন এইসব বিষয় এবং আমেরিকার জনগণ, আমেরিকার ভোটাররা, তারা কিন্তু জনগণ বলবো, পিপল ইন আমেরিকা, তারা কিন্তু বিগ ট্যাক্স কাট দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। এটা কিন্তু আপনার জো বাইডেন আমলে হয় নাই, প্রেসিডেন্ট ওবামা এবং জো বাইডেনের আমলে। উনি মুখে উনারা বলতে পারেন কিন্তু কাজের সময় কোনো কিছু করতে পারেন নাই, এটাই হলো প্রমাণিত। দ্যাট মিনস উনারা যা বলবেন এখন আশ্বাস দিবেন, যেগুলো ওনারা কখনো করতে পারবেন না। আর যদি ইনকাম ট্যাক্সের ব্যাপারে বলি, ইনকাম ট্যাক্স কাট দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, এবং অ্যানাদার ট্যাক্স কাট আশা করতেছি যদি প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচিত হন। কিন্তু আপনার জো বাইডেন, উনি কিন্তু বলেছেন যে 400 এর নিচে যারা ইনকাম, 400,000 এর নিচে যারা ইনকাম করবে তাদের ট্যাক্স পাবেন না। দ্যাট মিনস আমেরিকার জনগণ কিন্তু মোস্ট অফ দ্য পিপল, লো ইনকাম বলেন, মিডল ইনকাম বলেন, তারা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছেন না জো বাইডেনের ওই ট্যাক্স প্ল্যানে। শুধু আমার কথা থাকবে একটাই, যদি যারা হাই ইনকাম তাদেরকে যদি ট্যাক্স বাড়ানো হয়, এতে কি লো ইনকাম বা মিডল ক্লাস পিপলের কোনো বেনিফিট আছে? অন্যকে যদি অন্যের থেকে কিছু আদায় করা হয়, এটা কিন্তু তাদের বেনিফিট না, এটা ভুল বোঝাচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেইলিং বলা চলে। তো
তো এই হিসাবে আমি বলবো আরেকটা জিনিস, যদি জো বাইডেন উনি বলেছেন প্রয়োজনে ফিউচার শাটডাউনের চিন্তা ভাবনা ওনার আছে প্রয়োজনে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফ্যামিলি গার্জিয়ান, একটা কান্ট্রি যদি ফ্যামিলি গার্জিয়ান হিসাবে ধরা হয় তাহলে প্রেসিডেন্টকে ধরতে হবে। তো ওই হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প উনি দেশকে শাটডাউন করার কোনো প্রয়োজনীয়তা মনে করতেছেন না। একসাথে যদি প্রয়োজন হয় স্টেট বাই স্টেটের প্রয়োজনে যদি কোনো এরিয়া করতে হয় অবশ্যই করবে, কিন্তু ফেডারেলি আমেরিকার ইকোনমি কমপ্লিটলি শাটডাউন করে দেশের কোনো কল্যাণ বয়ে আনবে কিনা এটা সবারই চিন্তার বিষয়। অতএব আমি বলবো যে আরো 2-3টা জিনিস আমাকে মনে হয় পর সময় পাবো না, এই জন্য 2-3টা জিনিস আমি কথাটা শেষ করে নিচ্ছি। যে যদি আমরা মুসলিম হিসাবে দাবি করি, যদি প্র্যাকটিসিং মুসলিম দাবি করি এবং কোনো রিলিজিয়াস ভ্যালু কিন্তু ডেমোক্রেট পার্টি দেয় না, যদি আমরা ওইটার দিকে কিভাবে দেয় না বলতে পারি, সেই ক্ষেত্রে বলা যাবে এলজিবিটির ব্যাপারে 2012-এ জো বাইডেন উনি কিন্তু ওপেন সাপোর্ট দিয়েছেন এবং প্রেসিডেন্ট ওবামা সেম থিং, এখনো তো উনি তাই করবেন, কিন্তু এবং অ্যাবর্শন, লেট অ্যাবর্শন। তো এই ক্ষেত্রে যদি কোনো প্র্যাকটিসিং কোনো রিলিজিয়াস পারসন কোনোভাবেই এই দুইটাকে স্বীকৃতি দিতে পারে না, এই ক্ষেত্রে যারা রিলিজিয়াস মেন্টালিটি আছে তাদেরকে চিন্তা করা উচিত এবং কনজারভেটিভ আইডিয়াকে গ্রহণ করে যে মনুষ্যত্ববোধ, যে মানবিকতার দিকে তাকিয়ে, দেশের কল্যাণের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার ধ্বংসাত্মক সম্ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য কনজারভেটিভ আইডিয়াকে গ্রহণ করি এবং রিপাবলিকান ক্যান্ডিডেটদের ভোট দিয়ে জয়যুক্ত করি। ধন্যবাদ ওয়াসি ভাই। হ্যাঁ, মিজবা ভাই। So I think, Wasi, I want you to make some notes that will help you, because you were saying something that make no sense. Yes. He became president 26. No, please. I make notes of whatever you said. I'm going to answer you. Right. Go ahead. Yes. So I want you to make notes. So first of all, you said that the economy first 3 years is better than any other time worldwide, that. So let me come to you. In 2016, the poor American rate, which is the below poverty line, was around 7.5%. And as the IRS agent, you know what is below poverty line. If it is $12,760 was single, and if it is family of 4, which is husband, wife, 2 children, and it is 26,200 W2 income, less than that you are poor. And poor of the poorest in America. Today, by 2019, December 31st, that percentage went to 12.8%. Forget about your coronavirus. Then come to the American budget. Every country, every family has their own budget. When he took over, budget deficit was less than $500 billion. In 2019, December 31st, budget deficit was $2.8 trillion. As of today, it is $3.1 trillion. I'm saying trillion, T, not B. Budget deficit of the United States of America as of today, $3.1 trillion. Then comes to the debt, money, how much America owes. When Obama left, it was 19 trillion. By December 31st, 2019, forget about your coronavirus, it is $22.2 trillion. Then he's a businessman. Trump is a businessman, that is why we help elect him. The business deficit, or which is called trade deficit, when Obama left, it was $735 billion. By 2019, December 31st, that is $854.6 billion as a businessman. Why? Because the guy himself could not do his own business, filed
bankruptcy 6 times. So when he came here, he brought his son, his daughter, and his daughter got a trade deal with the China over $100 million. That is why everybody's in White House working. And with that note comes to the health insurance. Obama health insurance or Obamacare, whatever you call it, it has covered 20 million Americans. Every Bangladeshis, except those who are rich like you and like me who works a good government job, got the coverage because 180 million American has private insurance. You and me are part of that. But the remaining 37.4 million American do not have health insurance other than the 20 million joined Obamacare. And they could not join. In every street, in the corner of the big cities, you will see people has the Health Plus, US Health, and Community Health, and Medicaid, Medicare. It is due to Obamacare. So that number today is 24.8 million do not have any health insurance because he put executive order to not to pay for Obamacare from the Treasury. And that is why those people got out of it. 133 million American has precondition. Like I am diabetic. I will not get the treatment if I go for my blood pressure today, if there is no Obamacare. I mean those who have that insurance. He said he has put an executive order to include those 133 million people. You told me before that without the House and Senate, you cannot approve anything of this kind. How can he do an executive order to change the precondition of 133 million people to add? That is why tonight, after we finish, we go home, 54 million American will go hungry. 54 million. Listen to me, 54 million. During Obama's time, it was 7 million. It is now 54 million. Of course, I take you the credit. 17 million is because of the coronavirus. So, but still there are 34 million. Those 34 million grow during his time because the very good thing you told us before, tax credit. What happened to the tax credit? I know you are a tax preparer. I don't do tax, but I am an actuary. So that is why I can predict the future of the finance. $1.3 trillion tax credit, what happened? 98% of that tax credit went to the 2% American rich. And that is why the remaining 2% came to the 98% of the American poor, like you, no, not you, you are rich. Me and Sahana, on others. So, and also you told that he gave tax credit for 20, now you can deduct 24,000 for your taxes. But brother, I have 5 children. If I would have done the previous way, you know that married filing joint is $14,050. And then each of the side is $4,050. I could have deducted a total of 36,500. But now I get only 24,000. So then I paid tax for $3,765 more. Now, of course, your Trump gave me $500 for each child under 17. So 2 of my children is under 17. So I get $1,000 there. Yes, brother, I know more than you know about the tax. I tell you, believe me. Yeah, so $1,765 I am paying more in taxes because of his tax cut. Same thing, when he gave the stimulus for $2.6 trillion, 80% of that went to 20% of the rich, and the 20% of that money came to the 80% of the poor, including all my taxi driver of Bangladeshis, all my street vendor of Bangladeshis. And that is why I know you know, but you will not agree with me because it is economy. Every Bangladeshi got last 6 months got $800 per week. Now they don't get it. Why? You know that? Because $2.8 trillion, that 20% went to the poor people, it is finished. If he would have given 80% of that tax to the poorest 20%, it would have last 30 months. But within 8 months, it is finished. So the problem that with the Trump, he is only for the rich. He is not for the poor. He is not for the immigrant. He is not for the women. He is not for the people, those who are
nobody there to represent them. As Sahana said, হ্যাঁ মির্জা ভাই আবার শাহনাফার থেকে একটু শুনি আর মির্জা ভাই yes, I just want to say that he is against Muslim because Muslim go by the rule, by the book, and we don't buy all the things that he's doing. That is why he is not the right person for this election to get elected. Thank you. আপনি কিসের সম্পর্কে অনেকগুলো ভুল ইনফরমেশন দিয়েছেন মির্জা ভাই। আমি কোনো ভাইজান চ্যালেঞ্জ করেন, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন এখন। আমি আপনার শাহনাফা কাম ইউ কাম আপনার ওয়াসি ভাই শাহনাফার থেকে একটু শুনি আপনার কাছে আবার Thank you. জি Okay. শাহনাফা সংক্ষেপে বলেন মির্জা ভাই অনেক বলেছেন। আচ্ছা, সংক্ষেপে আমি যদি বলতে চাই, আমি আসলে রিপাবলিকান পার্টির পক্ষে যারা কিছু বাঙালি ভাইরা কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি এই নিউ ইয়র্কে, কিন্তু মানে সম্পূর্ণ বিশেষ করে সাউথ এশিয়ান, তারপরে আমরা বাঙালিরা আমরা এক চাটিয়া কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে ছিলাম। কিছু মানুষ আমি মানে অবাক হয়ে যাই যারা অতীতকে ভুলে যায়, যারা মানে আমরা বাংলাদেশ থেকে আসছি, এই যে দেখেন আমাদের ফ্যামিলি ইমিগ্রেশনটা এটা অত্যন্ত জরুরি। আমরা বাংলাদেশ থেকে আসছি, ভাই বোন আত্মীয় স্বজন, কেউ গরিব আছে, কেউ অবস্থা ভালো আছে, তো এদেরকেও আমাদের পাশে চাই। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আমাকে 500 টাকা দেওয়ার থেকে আমার ফ্যামিলির ভিতরে যদি আমার 10টা ভাই থাকে, তারা 10টা ভাই 10টা ফ্যামিলি, তাদের 5টা করে বাচ্চা, 50 জন লোক আসে, যদি এই দেশ অনেক বড় দেশ, এইখানে মাত্র পুরা 50টা স্টেটে 34 কোটি মানুষ আছে, অথচ ছোট্ট একটা বাংলাদেশে 17 কোটি মানুষ। এই দেশে অনেক অনেক ল্যান্ড পড়ে আছে, অনেক নতুন উদ্যোক্তা বের করে অনেক ব্যবসা অনেক কিছু করতে পারে। এই দেশে সেই রিসোর্স গুলো আছে। তো এখানে তারা বিশেষ করে মানে এই যে মুসলিমদেরকে এখানে ইমিগ্রেন্ট করে আসার সুযোগগুলো বন্ধ করে দেওয়া, ফ্যামিলি ইমিগ্রেশন করে বন্ধ করে দেওয়া, তারপরে আমাদের এইখানে মুসলিমদের কাজের ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করে আছে, আমরা যে ফেস করতেছি, এটা কিন্তু আমরা প্রতিবাদ করে কুলায় উঠতে পারবো না, এই জন্য কিন্তু আমরা সহ্য করতেছি। কিন্তু এটা কতদিন? আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ডেমোক্রেটিক পার্টিকে শক্তিশালী করে, কারণ ডেমোক্রেটিক পার্টির যারা মেইন স্ট্রিম পলিটিক্সের লিডাররা আছে, তারা কিন্তু এখনো আমাদেরকে নিয়ে চিন্তা করে, এখনো আমাদের পাশে। শাহনাফা, আমাদের দর্শকরা বলছেন যে ডেমোক্রেটিক পার্টির 2 জন আর রিপাবলিকান 1 জন কেন? এই জন্য একটু আপনারা একটু সময় একটু ওয়াসিকে একটু বেশি দিতে হবে। ধন্যবাদ ইউএসএন, ধন্যবাদ শাহনাফা। হ্যাঁ ওয়াসি ভাই, মুসলিম ভাইকে আমাদের 2 জনকে আমন্ত্রিত করার জন্য অসুবিধা নাই, আমাকে আপনি দেন, ওনাকে ফ্লোর দেন, ওনার কথা শুনবো। কিন্তু একটা কথাই রিকোয়েস্ট করব যে নগদ নিয়ে ফিউচারটাকে আমরা নষ্ট করতে চাই না। ধন্যবাদ শাহনাফা। ওয়াসি ভাই, প্রথমে শাহনাফার কথার উত্তরটা আমি দিচ্ছি যে প্রেসিডেন্ট ওবামা এবং জো বাইডেন, জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট 8 বছরে যে কিছু করতে পারে নাই, সে আগামীতে আসলে কি হবে, তার যেখানে সে 94 ক্রাইম বিলের জন্য 26 বছর পরে ভুল স্বীকার করে, এখন যে কথা বলতেছে ওনার 3 দিন পরে ওনার মনে থাকবে না উনি কি বলেছেন। এটাই আমার দুঃখ, আমাদের যে ইমিগ্রান্টরা এটা বুঝতে রাজি না এবং তারা অতীতকে ভুলে যাচ্ছেন। অতীতে কিভাবে অনেকে আসছেন, তাদের আসার যে প্রসেস, ওই প্রসেসটা ওনারা ভুলে গেছেন, কাদের মাধ্যমে তারা আমেরিকা এসেছেন। এটা 2 নম্বর, ওবামা কেয়ারের কথা বলি, মির্জা ভাই যা বলেছেন, ওবামা কেয়ারের কারণে যদি আপনি খেয়াল করেন যে প্রচুর লোক এটার জন্য পেনাল্টি দিতে হয়েছে। Who are those? Give me some example. Give me some example. ম্যান্ডেটের কারণে, give me some example. No, give me. পেনাল্টি দিতে হয়েছে। There are 500,000 Bangladeshi. Give me 2 examples from Bangladeshi. হ্যাঁ, who gave penalty among Bangladeshis? এবং বাংলাদেশি লাখ, আপনি 2 এক্সাম্পল, আমি তো আপনাকে নাম দিতে পারবো না। I know, this is the problem. Don't, so why you are saying something that is not true? Because it is true,
আপনি আমার কাছে আসেন, আপনি আসেন আমার কাছে, আমার অফিসে, আমি আপনাকে দেখাই কতজনে পে করতে হয়েছে আমাদের, শুধু বাঙালি বিদেশিরা বাদে দিলাম। আমি আপনাকে একটা একটা করে বলছি। জি, আপনি এটা সম্পর্কে সার্চ করেন, আপনি দেখবেন হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টি কতজনে দিয়েছে। এটা আপনি বিশেষ করে ইয়াংদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি জানতে পারবেন। ওইটা আপনার জানার হয়তো আপনি খেয়াল করেন নাই। দুই নম্বরে, it depends on income. If your income is 24,000 more, then you will pay it. I want to pay too. I pay too. আপনি পেনাল্টি কেন একজন দিবে হেলথ ইন্স্যুরেন্স না থাকার কারণে? কেন এটাকে ম্যান্ডেট করা হবে? এটা ম্যান্ডেট করা হবে যাতে করে পুয়াররা যেন ইন্স্যুরেন্স পায়, for the poor, for the immigrant. আপনি চিকিৎসা রং, কমপ্লিটলি রং। আমি আরেকটাতে আসি, আর কয়েকটা কথা আসতেছে আমি, যে আপনি বলেছেন যে প্রত্যেক বাচ্চার জন্য $500 করে দিয়েছে। মির্জাবের কথার উত্তর আমি বলছি, এটা কিন্তু রং। আপনি প্রত্যেক, আপনার যদি ইনকাম থাকে sudden income. What is sudden? What is that sudden? Tell me that sudden. What is that number? You said sudden income. What is that income? That is not exact. আমি আপনাকে এক্সাক্ট নাম্বার বলবো না। I know that is the problem. না, it depends on family. আগে যেটা ছিল ওবামার সময়ে যে 1000 টাকা ফিক্সড, এখন মিনিমাম হচ্ছে 1400 পার চাইল্ড ট্যাক্স ক্রেডিট। So $400 more. হ্যাঁ, $400 more. প্লাস যদি আপনার ইনকাম মোর দ্যান সার্টেন লিমিট হয় বেসড অন ফ্যামিলি, দেন আপনি সব বাচ্চাদের জন্য বিলো 17 আপনি পার চাইল্ড আপ টু $2000 পাবেন। বাট ইন জেনারেল Your income has to be below 20,000. না, রং। আপনি ট্যাক্সের সম্পর্কে কমপ্লিটলি রং ধারণা করছেন। আপনি আরেকটু এই ব্যাপারে আপনি একটু ভেরিফাই করা উচিত। আপনি কথা বলাগুলা এগুলা কথার আপনি বলার আগে আমরা একবারে শেষ পর্যায়ে ভাই, আমাদের সময় শেষ, সময় শেষ। অনেক ধন্যবাদ ওয়াসি ভাইকে, ধন্যবাদ মির্জা ভাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি ওয়াসি ভাই, সবাইকে ধন্যবাদ, বিশেষ করে শাকাওয়াত হোসেন সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। ইউএসএ নিউজ অনলাইন জার্নালকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রিত করার জন্য। ওয়াসি ভাই কি যোগ করতে চাচ্ছিলেন নাকি? না, যেহেতু সময়ের অভাবে এখানে আর আমি বাড়াতে চাচ্ছি না, কারণ অনেকগুলো ইনফরমেশন, রং ইনফরমেশন দিতে চাচ্ছি না আমি কোনোভাবেই। যেটা মির্জা ভাই ট্যাক্স সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে যাচ্ছে, সার্চ করেন। যে লিমিট যেটা বলতেছেন 2000 টাকা করে পায় যে ভাইজান, আপনি আর্নিং ইনকাম ক্রেডিট, ওটা ডিফারেন্ট, ওটা সেপারেট। দ্যাট ইজ সেপারেট। আর্ন ইনকাম ক্রেডিট ইজ সেপারেট। আপনি দুইটা ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট আফটার 34,000 there is no আর্ন ইনকাম ক্রেডিট। পরিশেষে আমি আপনি কিন্তু কমপ্লিটলি মির্জা ভাই রং। আপনি 34,000 ইনকাম হলে কেউ আর্ন ইনকাম ক্রেডিট পাবে না বাচ্চা থাকলে, আপনি 100% রং। না, ভাই আপনি 200 টাকা পাবে আর কি, 200 টাকা। শেষ একটা কথা বলতে চাই, যে আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখেই না। এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে, যেহেতু আপনি জো বাইডেন যে ঘুমায়, তাকে যদি আপনি প্রেসিডেন্ট বানাতে যান, 26 বছর পরে মাপ চায় তার কর্মের জন্য, তাকে আপনি মাপ বানাতে চান প্রেসিডেন্ট, তাহলে ভবিষ্যৎ কি হবে, কপাল কতটুকু মন্দ হবে, এটা একটু চিন্তা করে ভেবে চিন্তে দেখবেন। ট্রাম্প যদি 20 বছর আগে হইতো, আপনারা আমেরিকা পরে, you are lucky that you came before when Democrat was there. That is why Democrat is immigrant friendly. Every Bangladeshi, every immigrant, every woman, everybody who is voter should vote for Democrats. তাদের কর্মতে নাই, শুধু মুখে বলে জানেন ভাই। আপনি প্রতিটা কর্মে দেখেন, এত আপনি দেখেন any program, any social program in this ওবামার সময়